আজ একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে সবাইকে জানাবো। গত 4 তারিখ মে মাসের যেদিন ভোটের রেজাল্ট আউট হয়, আমার মায়ের স্ট্রোক হয়েছিল। তো স্ট্রোকটা হতেই আমরা বুঝতে পেরে হসপিটালে নিয়ে গিয়ে খুব তাড়াতাড়ি বেসিক ট্রিটমেন্ট হওয়ায় অনেক তাড়াতাড়ি রিকভার হচ্ছে। তো আজকে শনিবার, সোমবার থেকে 4-5 দিন হয়েছে, তো বেশ কিছুটা রিকভার হয়েছে। রেস্টে তো পুরোপুরি আছেন। তো অনেকেই প্রশ্ন করছেন যে কি করে বোঝা যায় বা কি করে বুঝতে পেরেছিলাম এত তাড়াতাড়ি। তো আমি কিছু পয়েন্ট এখানে বলে রাখবো, যেটা এখন সবাই শুনে থাকবেন যে স্ট্রোক এখন প্রচুর মানুষের হচ্ছে, ছোট থেকে বড়। কিন্তু স্ট্রোক হলে না, আগে থাকতে কিছু সিমটম মানুষকে বুঝিয়ে দেয়, যেটা যদি বুঝতে দেরি হয়ে যায় তাহলে কিন্তু তখন সমস্যা হয়। কিন্তু বুঝতে যদি দেরি না হয়, তাড়াতাড়ি তার ট্রিটমেন্ট শুরু করা যায়, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটা সুস্থ হয়ে যাওয়ারও ব্যবস্থা হয়। তো এখানেতে কিছু খুব ইম্পর্টেন্ট টপিক যেটা দেখে আমি বুঝেছিলাম, বা আপনারাও যদি কোনো এরকম কারো দেখেন যাতে বুঝতে পারেন যে স্ট্রোকের এটা সম্ভাবনা, তো তখন কি করবেন বা কি দেখে বুঝবেন, তার কিছু ছোট ছোট পয়েন্ট বলে দেবো। অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। এটা অবশ্যই কোনো না কোনো মানুষের জন্য সাহায্য হবে, তার প্রাণ ফিরে পেতে সাহায্য হবে। আশা করছি ভিডিওটা সবাই সেভ করে রাখবে এবং প্রত্যেককে শেয়ার করে জানাবে। সবচেয়ে প্রথম হচ্ছে, যখন স্ট্রোক হয়, তো এটা বেশিরভাগ হয় যাদের হাই বিপি রয়েছে, বিশেষ করে তাদের। তো তাদের প্রথম আসে যেটা দেখতে হবে, মুখটা বেঁকে যাওয়া কোনো প্রকার। হতে পারে ঠোঁটটা বেঁকে গেছে কোনো প্রকার এক সাইডে হঠাৎ করে, সেটাকে ইগনোর করবেন না। হঠাৎ করে যদি এরকম বেঁকে যায়, ঠোঁট বিশেষ করে কোনো মাড়ির নিচের চোয়ালটা হয়তো বেঁকে গেছে এক সাইডে দেখে মনে হচ্ছে, তো সেগুলোকে একদম ইগনোর করবেন না। দ্বিতীয়, যদি কথা বলতে বলতে মনে হয় তার কথাটা জড়িয়ে যাচ্ছে, অর্থাৎ সে যে কথাটা বলছে সেটা বোঝা যাচ্ছে না, বা কথাটা একদম আস্তে হয়ে গেছে, অর্ধেক কথা বলতে বলতে অর্ধেকটা আর উচ্চারণই ঠিকঠাক সে করতে পারছে না, বা বলতে গিয়ে হয়তো দেখবেন কিছু ভুল বলছে, বা হয়তো কোনো কথা বুঝতেও কষ্ট হচ্ছে, আপনি যেটা বলছেন সেটা বুঝতে পারছে না। তো এগুলো হচ্ছে মেন সিমটম। যদি মুখ বেঁকে যায়, বা কথা ভুল বলে, অথবা বা শুনতে ভুল হয়, এবং খুব অস্পষ্ট জড়িয়ে কথা বলে, আর্ধেক কথা দেখবেন বলতে গিয়ে বলতেই পারছে না। তো এগুলো মায়ের ক্ষেত্রে দেখা গেছিল, মাথায় অসহ্য কষ্ট হওয়া, যন্ত্রণার মতোই হয়তো, কিন্তু বলতে পারবেন না যে যন্ত্রণা হচ্ছে কি কিছু একটা হচ্ছে, কিন্তু মাথায় ভীষণ কষ্ট হচ্ছে। এটা হচ্ছে এর সাথে স্ট্রোকের লক্ষণ। তো স্ট্রোক হলে একটা নয়, এরকম একাধিক 2-3টে পয়েন্ট অবশ্যই আপনি মিল পাবেন, যখন এই 3টে পয়েন্ট হচ্ছে স্ট্রোকের জন্য ইম্পর্টেন্ট। যদি এর মধ্যে কোনোটাও দেখা যায়, তো বুঝতে হবে এটা স্ট্রোকের প্রথম সিমটম। তো ইমিডিয়েট হসপিটালে তাকে নিয়ে যাবে। আরও কিছু পয়েন্ট রয়েছে, যদি হাত পা দুর্বল হয়, দাঁড়াতে পারছে না, হাতটা তুলতে পারছেন না, ওনাকে হাত তুলতে বললে আর হাত উঠছে না উপর দিকে, তা ঘোরা, চোখের সমস্যা, তখন হয়তো সেই মুহূর্তে হালকা আবছা দেখছি বা দেখতেও সমস্যা হচ্ছে, এগুলো তবে এগুলো সবার ক্ষেত্রে খুব একটা তাড়াতাড়ি নাও হতে পারে, খুব একদম ফাইনাল স্টেজে গিয়ে হয়তো এগুলো হতে পারে। তবে প্রথমে যেগুলো বলা হলো সেগুলো কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো হবেই শুরুতেই। তো যখনই এরকম দেখা যাবে, আমাদের প্রথম কাজ হবে ইমিডিয়েটলি কোনো কিছু গাড়ির ব্যবস্থা করে আমাদের যে আশপাশে নিয়ারেস্ট হসপিটাল থাকে সেই হসপিটালে নিয়ে যাওয়া। তো সেখানে নিয়ে গেলে অবশ্যই অনেকের মনে হতে পারে তো ওখান থেকে রেফার নিয়ে দেবে, আমাদের আশপাশে হসপিটালে সেরকম কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, নেই, কিন্তু নিয়ে গেলে সেই মুহূর্তে সেলাইন দেওয়া থেকে শুরু করে তার সাথে কোনো বেসিক যে সমস্ত প্রেশার চেক করা, বা প্রেশার হাই হয়ে গেলে তার যে ইঞ্জেকশন দেওয়ার, সেই যে বেসিক ট্রিটমেন্টটুকু সেই হসপিটাল থেকে কিন্তু অবশ্যই করবে। তো করার ফলে কি হবে, তার সেই সময় কিন্তু পেশেন্টটা অনেকটা সময় পাবে হাতে অন্য কোথাও নিয়ে যেতে, এবং ডাক্তার অবশ্যই রেফার লিখে দেবে ছোট কোনো যদি হসপিটালে নিয়ে যাওয়া হয়। রেফার লিখলে তখন যদি ধরুন আমার ক্ষেত্রে হয়েছিল চণ্ডীতলা হসপিটাল, সেখান থেকে রেফার সাধারণত দেওয়া হয় শ্রীরামপুরেতে। তো এখান থেকে সেটা আমরা করিয়েছিলাম, মেডিকেলেতে রেফার করে নিয়ে গেছিলাম। হসপিটালেরই এক দিদি পাশে ছিলেন, উনি বললেন যে মেডিকেল নিয়ে যাওয়াটাই ভালো হবে, শ্রীরামপুরে নিয়ে গেলেও সেখানে যদি সমস্যা হয় তো মেডিকেলেই পাঠাবে, তখন রাত্রে পেশেন্টকে নিয়ে সমস্যা হবে। তো এই কথাটা কিন্তু মাথায় রেখে আমরা মেডিকেল নিয়ে চলে গেছিলাম। তো এই জন্য এই একটা জিনিস সবাইকে মনে রাখতে হবে, যদি রেফার লেখে, রেফারটা আপনি কখনোই চাইবেন না যে একটু দূরে হলে আমার অসুবিধে হবে, পেশেন্টের কথা আগে ভাবতে হবে। তো অবশ্যই আশপাশের কোনো হসপিটাল ছেড়ে চেষ্টা করবে মেডিকেল বা এই ধরনের কোনো বড় কোনো জায়গায় কোনো নিয়ে যেতে, যাতে সেখানেতে একসাথে সব কিছু বেনিফিট থাকে, সমস্ত টেস্ট এক জায়গায় হয়, এবং সেখানে বেশি ডাক্তার অ্যাভেলেবেল থাকে, যাতে কোনো সমস্যা হলে সেখান থেকে আবার না রেফারের ব্যবস্থা হয়। কারণ এটা একটা খুব ইমার্জেন্সি টাইপের একটা প্রবলেম। তো সেখানে কোনো আর্জেন্ট যদি রাতারাতি কোনো জায়গায় নিয়ে গিয়ে শরীর খারাপ আরও বাড়ে, তখন রেফার করলে কিন্তু সেখান থেকে হয়তো বড় জায়গায় নিয়ে যেতে আরও 1-1.5 ঘন্টার সময় লাগবে, তখন অনেকটা দেরি হয়ে যেতে
যেতে পারে। তো সেরকম যাতে না হয়, রেফারটা একটু ভালো জায়গায় করে নিয়ে চলে যাবেন, এটাতে অনেক ক্ষেত্রে সুবিধা হতে পারে। আর শুরুতে যদি বোঝা যায়, তাহলে শুরুতে বেসিক ট্রিটমেন্টটা তাড়াতাড়ি পড়ে গেলে হাতে আপনি সময় পাবেন বড় জায়গায় নিয়ে যেতে, তখন খুব একটা সমস্যা হবে না। আর বড় জায়গায় নিয়ে চলে গেলে আপনার চিন্তাটাও অনেকটা কমে যাবে, সেখানেতে বিভিন্ন ডাক্তার থেকে টেস্ট থেকে সব কিছু সেখানে অ্যাভেলেবেল পাবেন, সেখান থেকে রেফারের কোনো টেনশন থাকবে না, সেখানে কিন্তু ট্রিটমেন্টটা প্রপার চলতে থাকবে। আর যখন হসপিটালে এই ধরনের পেশেন্ট বুঝতে পারছেন যে হয়তো স্ট্রোকই হয়েছে, পাঠাবেন, বাড়ির একজন কিন্তু থাকবেন যিনি বাড়িতে সমস্ত কিছু বেসিক ডকুমেন্টসগুলো, অর্থাৎ আধার কার্ড গার্জেনের এবং পেশেন্টের, বা যদি কোনো মেডিকেল সার্টিফিকেট থাকে মেডিক্লেমের, সেই সমস্ত সার্টিফিকেট অরিজিনাল এবং জেরক্স যতগুলো পারবেন অন্তত 2-4 কপি করে রেডি করে রেখে দেবেন, যাতে ওখান থেকে যদি হসপিটাল থেকে রেফার করে ফোন আসে, আপনি সব কিছু ব্যাগে করে গুছিয়ে নিয়ে সাথে সাথে বেরোতে পারেন। জলের বোতল, ছাতা, পেশেন্টের কিছু ড্রেস, কিছু বেশি কিছু খাবার দাবার, সেই সমস্ত কিছু ব্যাগে গুছিয়ে রাখবেন। তার ফলে কি হবে, রেফার যদি করে তাহলে কিন্তু বাড়িতে সব রেডি রইলো, আপনি এখান থেকে জাস্ট যাবেন, কোথাও কোনো প্রকার সময় নষ্ট হবে না, যেটা আমাদের ক্ষেত্রেও হয়েছিল। তো সেরকমই এরকম যদি কখনো হয় বাড়িতে একজন, সেগুলো সব গুছিয়ে রেডি করে রাখবেন, কারণ রেফার সাধারণত ছোটোখাটো জায়গায় গেলে করবেই, করলে কিন্তু সময় নষ্ট একদমই হবে না। তো ওখান থেকে ফার্স্ট বেরিয়ে যেতে পারবেন। আর নাহলে কিন্তু আপনাকে হসপিটাল থেকে আসতে হবে, এসে গুছোতে হবে, বা হসপিটালে ভর্তির পর আধার কার্ড চাইবে, তখন আধার পাবেন না, ছবি প্রিন্ট আউট, তখন সমস্যা পরেশানি হবে বা সময় নষ্ট হবে, যাতে না হয়। তো এই বাড়িতে একজন এই ডকুমেন্টসগুলো অবশ্যই গুছিয়ে নিয়ে তারপর বেরোবেন। তো এই কিছু যদি কথাগুলো মাথায় রাখেন তো কাজে লাগতে পারে আশা করছি। তো এই জন্য অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে আমি কিভাবে বুঝলাম। আমার মায়ের ক্ষেত্রেও সেম বুঝতে পেরেছিলাম, সকাল থেকে ঠোঁটটা বেঁকে গেছিলো, যেটা আমি পরে জানতে পেরেছিলাম। যখন লাস্টে আমি বুঝতে পারলাম তখন বললো হ্যাঁ সকাল থেকে ঠোঁটটা বেঁকা ছিল। আর তারপরেতে মা হঠাৎ করে উঠে বললো যে আমার মাথাটা ভীষণ কষ্ট হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। আর বলতে বলতে কথাটা জড়িয়ে যাচ্ছিল, আর কথাটা বলতেই পারছিল না, খুব আস্তে, এবং কথাটা প্রায় মুখ দিয়ে পুরোটা উচ্চারণই হচ্ছিল না, অর্ধেকটা বলে অর্ধেকটা বলতে পারছিল না। তখনই আমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাই। তো সবাই প্রার্থনাও করবেন যত তাড়াতাড়ি মা সুস্থ হয়ে যায়। আর আমিও চাইবো এরকম কারোর সাথে যাতে না হয়, বা আমাদের মানুষের শরীর কখনো না কখনো কারোর না কারোর সাথে হয়েই থাকবে। তো এই খবরটা যদি সবাই জেনে যায়, বেসিক প্রসেসগুলো, যাতে যত তাড়াতাড়ি সবাই সুস্থ হয়ে যায়। ধন্যবাদ।